আমার নাম বিপ্লব। বয়স ৩৬ বছর। আমার ৩টা সন্তান আছে। তারা শহরের একটা নামকরা স্কুলে পড়াশোনা করে। আমি আমার ৩ সন্তানকেই ভীষণ ভালোবাসি, আর ওদের ভালো ভবিষ্যতের জন্য আমি খুব পরিশ্রমও করি। আমার নিজের একটা কাপড়ের দোকান আছে, যেটা আজকাল খুব কম চলছে। আমার বিয়ে আমার এক বান্ধবীর সাথেই হয়েছিল। ও দেখতে তো সুন্দরী ছিল, কিন্তু ওর মুখের কথাও খুব কঠিন টাইপের ছিল। যা ওর মনে আসতো তাই ও বলে দিত। আমি প্রায় ওকে বোঝাতাম যে এরকম ভাবে কাউকে বলতে হয় না। তোমার যদি কারো কথা খারাপ লাগেও, তাহলেও তার মুখের উপর এভাবে বলো না। কিন্তু ও আমার কথা বুঝতেই পারতো না। উল্টে ও বলতো যে আমি ভীতু নই, সাহসী, যে মুখের ওপরেই তার দোষের কথা বলতে পারে। আমার ওর এই অভ্যাসটা একদমই পছন্দ হতো না, কিন্তু বেশিরভাগ সময় আমি ওর এই খারাপ অভ্যাসকে না দেখার মতো করে এড়িয়ে যেতাম। ওর এই অভ্যাসের কারণে আজকাল আমি ওর থেকে একটু দূরে দূরে থাকি। কাউকে কিছু বলার আগে এটা তো খেয়াল রাখা দরকার যে যাকে বলছে এই কথাটা তার খারাপও লাগতে পারে। আজকাল দোকানে বিক্রি কম হওয়ার কারণে আমি খুবই টেনশনে ছিলাম। আমি ভগবানকে বিশ্বাস করা ব্যক্তি। দোকান খোলার আগেই আমি পূজা পাঠ করতাম এবং ভগবানের কাছে প্রার্থনা করতাম, ভগবান, আমার ব্যবসা যেন ফুলে ফেঁপে ওঠে। কিন্তু আমার মনে হয় ভগবানও কোনো কারণে আমার উপর রেগে আছেন। একদিন আমি দোকানে বসেছিলাম। সকাল থেকে দুপুর হয়ে গেছে, কিন্তু একটা গ্রাহকেরও মুখ দেখতে পেলাম না। গরমের সময় কারেন্টও ছিল না। গরমের কারণে আমার অবস্থা খারাপ, তাই আমি হাত পাকা দিয়ে বাতাস করছিলাম। হঠাৎ আমার নজর সামনের কাপড়ের দোকানের উপর পড়ল, যেখানে একের পর এক গ্রাহক আসছে আর অনেক অনেক জিনিস কিনে নিয়ে চলে যাচ্ছে। এরকম নয় যে আমার দোকান ছোট বা ভালো কাপড় নেই। আমার কাছে সব ধরনের কাপড়ই ছিল, কিন্তু তবুও মানুষ আমার দোকানে কমই আসতো। আমি সেই দোকানের দিকে এক নজরে তাকিয়েছিলাম। তখনই হঠাৎ এক সাইড থেকে এক ভিখারিনী এসে আমার দোকানের সামনে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে কিছু চাইতে লাগলো। আমার সমস্ত ধ্যান সামনের দোকানের দিকে ছিল। আমি মনে মনে ভগবানকে অভিযোগ করলাম যে কেন আমার দোকানে খরিদ্দার আসে না। তখন আবার ওই ভিখারিনী জোর গলায় বলল, বাবুজি, আমাকে একটা কাপড় দিন। ওর তীক্ষ্ণ আর জোরালো আওয়াজ শুনে আমি চমকে উঠে ওর দিকে তাকালাম আর ওকে দেখতেই থাকলাম। উচ্চ লম্বা একটা সুন্দরী যুবতী মেয়ে। একটা ছেঁড়া ফাটা পুরনো কাপড় পরেছিল, যেটা খুব নোংরাও হয়ে গিয়েছিল। পায়ে একটা পুরনো চপ্পল ছিল, কিন্তু ওর গায়ে ফর্সা রং। নাকের উপর একটা নথ চকচক করছিল, যেটা ওর গোল মুখের উপর খুব সুন্দর মানিয়েছিল। মুখের বিভিন্ন জায়গায় মাটি লেগেছিল, তবু ওকে দেখতে ভালোই লাগছিল। আমি ওকে দেখলাম তো দেখতেই থাকলাম। ওর মুখে এতটা সরলতা ছিল যে ওকে দেখে আমার মন ভরছিল না। সে আমাকে উদাস দেখে আবার বলল, বাবুজি, কোনো একটা কাপড় দিয়ে দিন না, আমি একটা ভিখারি। ওর অনুরোধ শুনে আমার হুঁশ ফিরে এলো। আমি ওর দিকে ধ্যান দিতে দেখলাম। ও আশ্চর্য চোখে আমার দোকান দেখতে লাগলো। আমি বললাম, কাপড় তো দেব, কিন্তু আগে বলো তুমি কে। ও কাপড়ের থেকে নজর হাটিয়ে আমাকে দেখলো আর বলল, আমার নাম টিনা, আর আমি একজন ভিখারিনী। আমার ওর নামটা খুব ভালো লাগলো। আমি আবার জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে এসেছো তুমি। ও বলতে লাগলো, এখান থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় একটা ঝুপড়িতে থাকি। আমি ওর কথা শুনে মাথা নাড়িয়ে দিলাম আর একটা ভালো দেখে কাপড় বের করে ওকে দিয়ে দিলাম আর বললাম, এবার খুশি তো। নতুন কাপড় পেয়ে ও খুব খুশি হলো। সেই কাপড়টা মাথায় জড়িয়ে বলতে লাগলো, আমাকে সুন্দর লাগছে না। মেয়েটি সত্যি কথাই বলছিল, এই কাপড়টাতে ওকে খুব সুন্দর লাগছিল। আমি বললাম, হ্যাঁ, খুব ভালো হয়েছে। সে আবারও আমাকে ধন্যবাদ দিয়ে ওই কাপড়টা নিজের থলির মধ্যে ঢুকিয়ে মনে মনে কিছু গুনগুন করতে করতে দোকান থেকে বেরিয়ে নিজের রাস্তায় চলে গেল। আমি এখন ওর গুনগুনানি আর ওর চেহারার কথাই মনে মনে ভাবছিলাম। ওর যাওয়ার মাত্র মিনিট পাঁচেক পরেই একজন মহিলা দোকানের কাপড় কিনতে এসে পড়েন। আমি সেই ভিখারিনীকে আমার মাথা থেকে বের করে দিয়ে সবেমাত্র সেই মহিলার থেকে ফ্রি হয়েছি। তখনই আরো ২-৩ জন মহিলা আমার দোকানে এসে পড়েন আর কাপড় দেখতে থাকলেন। আর এরপরে এই ঘটনা চলতেই থাকলো। এখন এমন অবস্থা হয়েছে যে এক গ্রাহক গিয়ে পারে না, তার আগেই আরেক গ্রাহক এসে পড়ে। এভাবে সারা দিন চলতে লাগলো।
আমার দোকানে গ্রাহক বাড়তেই থাকলো, আর প্রতিটা গ্রাহক কমপক্ষে 2-3টা কাপড় কিনতো। এখন আমার কাছে এতটা সময়ও নেই যে সামনের দোকানে কত গ্রাহক এলো আর কতজন গেল সেটা বসে দেখব। সারা দিন আমার দোকানে গ্রাহকের লাইন লেগেই রইল। সন্ধ্যা হতে হতে আমার দোকানের অনেক কাপড় বিক্রি হয়ে গেল। আজকে প্রথমবার এতগুলো গ্রাহককে শান্ত করে আর নিজের প্রায় খালি দোকানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম যে আজকে এইসব হলো কিভাবে। একদিনেই এত গ্রাহক এলো আর প্রায় পুরো দোকান খালি করে দিয়ে গেল। আমি সমস্ত টাকা পয়সা এক জায়গায় করে আবার কাপড় কিনে এনে দোকান ভরে নিলাম, আর যে টাকা বাঁচলো সেটা নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমার বউকে এইসব কথা বললাম, যেটা শুনে সেও খুব খুশি হলো আর ভগবানকে ধন্যবাদ দিল। পরের দিন রুটিন অনুযায়ী আমি আবার দোকানে গেলাম আর গ্রাহকের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পরে আবার সেই ভিখারিনী আমার দোকানে এলো, কিন্তু আমি এটা দেখতে অবাক হলাম যে সে কাল যে ড্রেস পরেছিল সেই নোংরা ড্রেসটাই আজকেও পরে আছে। যদিও কালকেই আমি তাকে একটা নতুন কাপড় দিয়েছিলাম, তবুও সে ওই নোংরা পুরনো কাপড়টাই পরে এসেছে। কিন্তু ওকে আমার ভালো লেগেছে। ওকে দেখেই আমার মনে অনেকটা হালকা হয়ে গেল। কিন্তু সে কালকের মতো আজকেও বলল, বাবুজি আমাকে একটা কাপড় দিন। সে এত নরম আর সুন্দর শব্দে আমার কাছে কাপড় চাইলো যে আমি না করতে পারলাম না। তার উপর ওর সরল মুখ দেখে আমি কোনোভাবেই না করতে পারলাম না। তাই আমি ওকে কিছু না বলেই একটা কাপড় দিয়ে দিলাম। আজকে আবার সে আমার দেওয়া কাপড়টা মাথায় নিল। কাপড়টা নীল রঙের ছিল, ওর ফর্সা রঙের সঙ্গে সেটা খুব মানিয়েছিল। সে আজকে আবার জিজ্ঞাসা করলো, বাবু আমাকে ভালো মানিয়েছে না? আমি বললাম, হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে। আমার কথা শুনেই সে ঝট করে কাপড় উঠিয়ে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল। আর আমি ওর দিকে তাকিয়ে ওর যাওয়া দেখতে লাগলাম। ওর যাওয়ার কিছুক্ষণ পরেই আজকেও গ্রাহকের ভিড় লেগে গেল। একের পর এক গ্রাহক আসতেই থাকলো, আর আমি সারা দিন তাতেই ব্যস্ত থাকলাম। একের পর এক গ্রাহক সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে গেলাম। দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এখনো দোকানে এত ভিড় ছিল যে ভিড় কম হওয়ার নামই নিচ্ছিল না। আমি মনে মনে ভাবলাম, আমি একা তো সামলাতে পারছি না, তাই কোনো ছেলেকে কাজে রাখতে হবে। সেদিনও আমার চিন্তা ভাবনার চেয়ে বেশি বিক্রি বাট্টা হলো, আর তাই আমি খুব খুশি ছিলাম। সেই দিনই সন্ধ্যাবেলা আমি একটা ছেলেকে দোকানের কাজ করার জন্য রাখলাম। আমি ওকে বললাম, মাসের শেষে আমি তোমাকে বেতন দেব। আর ছেলেটিও রাজি হয়ে গেল। এভাবেই ওই ছেলেটি আমার দোকানে কাজ করতে লাগলো। জীবন রুটিন অনুযায়ী চলতে লাগলো, আর আমার দোকান দিন দিন উন্নতি করতে লাগলো। কিন্তু এর মাঝে এই ভিখারিনী প্রতিদিন আসতো আর আমার কাছ থেকে ফ্রিতে কাপড় নিয়ে চলে যেত। কিন্তু আমি কখনোই তাকে নতুন কাপড় পরতে দেখিনি। যেগুলো আমি ওকে দিতাম সেগুলোর মধ্য থেকে ও একটা কাপড়ও পরেনি, বরং সব সময় নিজের সেই নোংরা পুরান কাপড় পরেই আসতো। একদিন আমি তো জিজ্ঞেসই করে ফেললাম, কেন তুমি আমার দেওয়া কাপড় কখনো পরো না? কিন্তু সে হেসে আমার কাছ থেকে নতুন কাপড় নিয়ে চলে যেত। আমিও ওর সৌন্দর্যে খুবই ইমপ্রেস ছিলাম, তাই ওকে নিষেধও করতে পারতাম না। এই কথাটা আমি আমার বাড়িতে কখনো প্রকাশ করি না, আর না তো কখনো আমার স্ত্রীকে ওই ভিখারিনীর ব্যাপারে কিছু বলেছি। কারণ আমি জানতাম এই কথা শোনার সাথে সাথেই আমার বউ আমাকে লেকচার দিতে শুরু করে দেবে। ভিখারিনী প্রতিদিন আমার দোকানে আসতো আর নতুন কাপড় নিয়ে চলে যেত। কিন্তু ওর যাওয়ার পরেই আমার দোকানে গ্রাহকের ভিড় লেগে যেত। এত ভিড় লেগে যেত যে মাথা চুলকানোর সময়ও পেতাম না। আমার দোকান এই সময় খুব তাড়াতাড়ি উন্নতি করছিল। এখন আমার বাড়িতে টাকা পয়সার কোনো অভাব রইল না। আমি খুব অবাক হতাম যে ভিখারিনী আসার সাথে সাথেই কেন আমার দোকানের গ্রাহকের ভিড় লেগে যায়। আগে তো কখনো এরকম হয়নি যে আমার দোকানে এত গ্রাহক আসতো, বরং আমি তো সারা সময় ফাঁকা বসে থাকতাম আর বসে বসে সামনের দোকানের দিকে দেখতে থাকতাম, কারণ সেখানেই সব সময় ভিড় লেগে থাকতো। আমি লোভেই পড়েই ওই ভিখারিনীকে প্রতিদিন নতুন কাপড় দিতাম। কিন্তু এখন আমার ওর উপর সন্দেহ হতে লাগলো। এখন আমি ভিখারিনীর ব্যাপারে সমস্ত খোঁজ খবর নেওয়ার চিন্তা ভাবনা করলাম, যাতে আমি জানতে পারি এসবের পিছনের কারণ কি। এরপরে একদিন যখন ওই ভিখারিনী আমার দোকানে এলো আর বলল, বাবুজি আমাকে একটা কাপড় দিন, তখন আমি তাকে একটা নতুন কাপড় বের করে তার দিকে এগিয়ে দিলাম।
কিন্তু যখনই সে ওই কাপড়টা নেওয়ার জন্য হাত বাড়ালো, সঙ্গে সঙ্গে আমি ওর হাত ধরে ওকে বললাম, প্রথমে আমাকে এটা বলো যে তুমি কে আর এই সব কাপড় দিয়ে কি করো, তারপরে আমি তোমাকে কাপড় দেব। আমার কথা শুনে সে চিন্তায় পড়ে গেল আর বলল যে আমিই পড়ি। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, আমি তো তোমাকে কখনো নতুন কাপড় পরতেই দেখিনি, বরং তুমি তো সবসময় এই নোংরা ছেঁড়া ফাটা পুরনো কাপড় পরেই থাকো। তখন সে বলল, বাবুজি, আমি আমার বিয়ের জন্য এই কাপড়গুলো জোগাড় করছি। ওর এই কথাটা শুনে আমার মনে হলো হয়তো ও সত্যি কথাই বলছে। তখন আমি চুপচাপ কাপড় ওর দিকে এগিয়ে দিলাম আর সেও কাপড় নিয়ে চলে গেল। কিন্তু আমি ওর সত্যিটা জানার জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি দোকানে কাজের ছেলেটিকে বসিয়ে দোকান থেকে একটা জিন্স আর শার্ট বের করে দোকানে বসেই সেই নতুন জামা কাপড় পরলাম আর মুখে একটা মাস্ক পরে নিলাম। আমার দোকানে কাজ করা ছেলেটা আমাকে এরকম নিজের চেহারা বদলাতে দেখে চমকে উঠে আমাকে জিজ্ঞাসা করলো যে আমি এসব কেন করছি, কিন্তু আমি ওর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ওকে দোকানের খেয়াল রাখতে বলে দোকান থেকে বেরিয়ে গেলাম। দোকান থেকে বাইরে বেরিয়ে তাকিয়ে ওই ভিখারিনীকে দূরে যেতে দেখলাম। আমি তাড়াতাড়ি করে ওর পিছন পিছন চলতে শুরু করলাম। ওই ভিখারিনী রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে লোকের কাছে পয়সা চাইতে লাগলো, কারো কাছে খাবার চাইতে লাগলো আর নিজের পুটলি ভরতে লাগলো। এরপর সে এগিয়ে যেত, আমিও লুকিয়ে লুকিয়ে ওর পিছন নিচ্ছিলাম যাতে আমি সবকিছু জানতে পারি। এখন অবধি ওর আমার উপর কোনো সন্দেহ হয়নি, কেননা আমি নিজের চেহারা পুরো বদলে ফেলেছিলাম আর আমি ওর থেকে কিছুটা দূরেই ছিলাম। এরপরে আমি ওকে একটা বাচ্চার কাছে যেতে দেখলাম। ও নিজের থলি রেখে সেই বাচ্চাটার সাথে কিছু সময় কথা বলল, তারপরে ওর মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলো, তারপরে আবারও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ভিখারিনী হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই আমাকে হেঁটে হেঁটে ওর পিছন পিছন যেতে হলো। আধ ঘন্টা পর পেছন পেছন চলার পরে একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম, যেখানে খুব বেশি লোক ছিল না, বরং এটা বলা ভালো যে সেখানে কোনো লোকই ছিল না। থাকার মধ্যে সেখানে কয়েকটা ঝুপড়ি ছিল আর সেই ভিখারিনী একটা ঝুপড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। এখানে যতগুলো ঝুপড়ি ছিল সেগুলো একটা আরেকটার থেকে কিছুটা দূরে ছিল আর প্রতিটা ঝুপড়ির সামনে পর্দা লাগানো ছিল, যার কারণে ঝুপড়ির ভেতরে দেখতে পাওয়া খুব মুশকিল ছিল। আমি ওর পিছনেই ছিলাম। ও একটা ঝুপড়ির কাছে এসে তারপরে সেই ঝুপড়ির পর্দা সরিয়ে ভিতরে ঢুকলো। কিন্তু এটা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যে সেই ঝুপড়ির ভেতরে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বসে বসে কান্না করছিল। ওই ভিখারিনীর সাথে একটা কম বয়সী মেয়েও ছিল। সেই মেয়েটা ওর বাচ্চাগুলোকে চুপ করানোর চেষ্টা করছিল। ওই ঝুপড়িতে এতগুলো বাচ্চাকে একসাথে দেখে আমি চিন্তায় পড়ে গেলাম যে এতগুলো বাচ্চা ওর হতে পারে না, কেননা একে তো এর এত কম বয়স, তার উপরে তাকে দেখে তো বিবাহিত মনে হয় না। তাহলে এর মানে কি দাঁড়ায় যে এই ভিখারিনী বাচ্চাদের চুরি করে এনেছে আর এখন ওদেরকে নিজের কবজায় রেখেছে। হয়তো ও এই বাচ্চাদের বদলে তাদের মা বাবার কাছ থেকে টাকা পয়সা আদায় করে, তা না হলে এই বাচ্চাগুলোকে নিজের মতো ভিক্ষার ব্যবসায় নামিয়ে দেয় আর টাকা পয়সা ইনকাম করে। আর এটাও হতে পারে সে বাচ্চাগুলোকে বেআইনিভাবে বিক্রি করে দেয়। এই সমস্ত কথাই আমার মাথায় আসতে লাগলো। এখন আমার ওই ভিখারিনীর উপরে দয়া দেখানোর জন্য নিজের উপরে আফসোস হতে লাগলো। আমি নিজেকে ধিক্কার দিচ্ছিলাম যে ওর সরল সুন্দর মুখ দেখে আমি গলে গিয়েছিলাম আর ওকে এত দিন ধরে ফ্রিতে কাপড় দিচ্ছিলাম। আমি একটা গাছের পিছনে দাঁড়িয়ে নিজেকে ধিক্কার দিচ্ছিলাম, কিন্তু আমার চোখ সামনে ভিখারিনীর দিকে ছিল যে ওই কম বয়সী মেয়েটাকে কিছু বলছিল আর ওই মেয়েটাও নিজের মাথা নাড়িয়ে ওকে কিছু বলছিল। বাচ্চাগুলো কেঁদেই যাচ্ছিল, যার কারণে ভিখারিনী ফল বের করে তাদেরকে দিল। বাচ্চাগুলো সম্ভবত 3 থেকে 10 বছর বয়সী হবে। আমি তাদের দিকেই তাকিয়েছিলাম, তখনই পাশের ঝুপড়ির পর্দা সরে গেল আর সেখান থেকে একজন বয়স্ক মহিলা বাইরে এলো। কিন্তু আমি অবাক হয়ে সেখানেও 8-10টা বাচ্চা দেখতে পেলাম, আর তারা 9-10 অথবা 12 বছরের হতে পারে। যেখানে ছেলে মেয়ে সবই ছিল। ওই বয়স্ক মহিলা এখন এই ভিখারিনীর কাছে এসে কথা বলছিল। এখন আমার মনে দুশ্চিন্তা আসতে লাগলো আর দুশ্চিন্তার কারণে আমার শরীর ঘামে ভিজে গেল। আমার মনে হতে লাগলো
এখানে তো ওর পুরো গ্যাং আছে, আর এদের এই বাচ্চাদের ব্যবসা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমি সেখান থেকে ফিরে নিজের দোকানে চলে এলাম আর ড্রেস চেঞ্জ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করলাম, কারণ এই সব কিছু দেখে আমার মাথা ঘুরে গেছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। আমি কাজের ছেলেটাকে ছুটি দিয়ে দিলাম আর দোকান বন্ধ করে বাড়িতে চলে এলাম। বারবার আমার চোখের সামনে সেই সরল আর কান্না করা বাচ্চাদের মুখ ভেসে উঠছিল, যারা ওই ভিখারিনীর হাতে বন্দী হয়ে আছে। না জানি সে ওই বাচ্চাদের সাথে কি করবে, এই সব ভেবেই আমার শরীর কেঁপে উঠেছিল। আমি আমার সন্তানের সঙ্গেও কোনো কথা বলতে পারলাম না। না হলে আমি আগে এসেই আমার সন্তানের সঙ্গে কথা বলতাম আর ওর সাথে কিছুক্ষণ খেলতাম। আমার এই অবস্থা আমার বউয়ের চোখ এড়ালো না। আমাকে এরকম চুপ থাকতে দেখে আমার বউ জিজ্ঞেস করলো, কি হয়েছে, এত চিন্তিত কেন? আগে তো কখনো এরকম চিন্তায় তোমাকে দেখিনি। প্রথমে তো আমি এড়িয়ে গেলাম যে কোনো ব্যাপার না, কিন্তু ও যখন জেদ করতে লাগলো তখন আমি ওকে সব কিছু বলে দিলাম, শুধুমাত্র এটা ছাড়া যে আমি ওকে রোজ নতুন কাপড় দিতাম। যদি আমি ওকে এই কথাটা বলে দিতাম তাহলে ও আমাকে বোকা গাধা ভেবে বোঝাতে শুরু করে দিত যে তুমি এটা কেন করলে, ফ্রিতে এতগুলো কাপড় দিয়েছো কেন? আমার সমস্ত কথা শুনে আমার বউ চিন্তায় পড়ে গেল, কেননা এটা ছোট ছোট বাচ্চাদের জীবনের প্রশ্ন। হঠাৎ ও বলল, এইসবের একমাত্র সমাধান পুলিশ। তুমি পুলিশকে সব কিছু বলে দাও, যাতে তারা নিজেরাই ওই বাচ্চাগুলোকে উদ্ধার করে তাদের বাবা মায়ের হাতে পৌঁছে দিতে পারে। একমাত্র এভাবে তোমার টেনশন কমবে। আমার বইয়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। ও তো ঠিক কথাই বলছে, এটা এক দুটো বাচ্চার ব্যাপার না, বরং 20-25টা বাচ্চার, যারা ওই ভিখারিনীর হাতে বন্দী হয়ে আছে আর নিজের মা বাবার থেকে দূরে কষ্ট পাচ্ছে। আমি একলা এই ভিখারিনীর সাথে পেরে উঠবো না, আর ওর পুরো গ্যাংদের আমার পক্ষে সামলানো খুবই মুশকিল ব্যাপার। একমাত্র পুলিশই এই সমস্ত ব্যাপারটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে। যদি আমি একা এই মামলাতে পড়ি তাহলে হয়তো আমি নিজেই এই মামলাতে ফেঁসে যাব। আমার বইয়ের কথা চিন্তা ভাবনা করে আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম যে এই ব্যাপারটা পুলিশের কাছে বলাই ঠিক হবে। পরের দিনও সেই ভিখারিনী আমার দোকানের কাপড় নিতে এলো। তখন আমি কিছু না বলেই ওকে কাপড় দিয়ে দিলাম, আর তারপরে কাজের ছেলেটাকে দোকানে বসিয়ে আমি পুলিশ স্টেশনের দিকে রওনা হয়ে গেলাম। পুলিশ স্টেশনে গিয়ে আমাকে আধা ঘন্টা অপেক্ষা করতে হলো। তারপরে যখন পুলিশ ইন্সপেক্টর ফ্রি হন তখন আমি তার কাছে গিয়ে পৌঁছালাম। তারপরে পুলিশের ইন্সপেক্টর জিজ্ঞাসা করায় আমি তাকে সবকিছু বলে দিলাম। আমার কথা শুনে ইন্সপেক্টর বললেন যে উনি নিজেই এই মামলাটা হ্যান্ডেল করবেন। ইন্সপেক্টর বললেন, তুমি শুধু আমাদেরকে ওই জায়গার লোকেশন বলে দাও, আর নয়তো আমাদের সাথে চলো। আমি পুলিশ ইন্সপেক্টরকে সেই জায়গায় ব্যাপারে বললাম আর বললাম আমি আপনাদের সাথে যাব, যাতে সবকিছু নিজের চোখে দেখতে পারি। আমি ইন্সপেক্টরের সঙ্গে আরো কিছু সময় কথা বলে তারপর সেখান থেকে বেরিয়ে এলাম। সন্ধ্যাবেলা আমার কাছে ইন্সপেক্টরের ফোন এলো যে তারা এখন সেখানে রেড করতে যাচ্ছে, যাতে তাড়াতাড়ি করে ওই বাচ্চাদেরকে ছাড়ানো যায় আর ওদেরকে ওদের মা বাবার কাছে পৌঁছে দেওয়া যায়। দেরি করলে হয়তো এই ভিখারিনী বাচ্চাদেরকে অন্য কোথাও পাঠিয়ে দেবে। আমি তখনই পুলিশের থানার দিকে রওনা হয়ে গেলাম আর গিয়ে ইন্সপেক্টরের সঙ্গে দেখা করলাম। ইন্সপেক্টর পুরো রেডি হয়েই ছিলেন, 15 জনের টিম ছিল। আমি সেখানে আসতেই সবাই মিলে সেই ফাঁকা জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রাস্তাতে তিনি আমাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করলেন যে আমি কে আর কি করি। তখন আমিও কোনো কিছুই না লুকিয়ে তাকে আমার সমস্ত কথা বলে দিলাম, আর আমার লুকানোর মতো কোনো কথা ছিলও না। এরপরে তিনি আমাকে অপরাধীদের ব্যাপারেও বলেছিলেন যে কিভাবে মানুষ একে অপরের শত্রু হয়ে একে অপরকে ক্ষতি করে, নিজের লাভের কারণে অন্যকে মারে, তাদের ক্ষতি করে। এগুলো এখন নরমাল হয়ে উঠেছে। ওই যে বলে না, নিজে বাঁচলে বাপের নাম। আমি পুলিশ ইন্সপেক্টরের কথায় সহমত হলাম। কথায় কথায় আমরা সেই ফাঁকা জায়গায় পৌঁছে গিয়েছিলাম। ইন্সপেক্টর গাড়ির কিছুটা দূরে থামিয়ে দিলেন আর নিজের পুলিশ কর্মীদের বললেন, চারিদিকে থেকে ঘিরে ফেলো। সমস্ত পুলিশ কর্মীরা মিলে ঝুপড়ির চারিদিক থেকে ঘিরে ফেললো। আমি গাড়ির মধ্যেই বসেছিলাম, কেননা পুলিশ অফিসার আমাকে বাইরে বেরোতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার বাইরে থাকা বিপজ্জনক হতে পারে গ্যাং এর লোকেরা মিলে হামলাও করতে পারে, আর এতে
তোমার জীবন সংশয় হতে পারে। আমি গাড়িতে বসেই পুলিশের কাজ করবার দেখছিলাম। ঝুপড়িটা পুরো ঘিরে ফেলা হয়েছে। এখন ইন্সপেক্টর ওই ভিখারিনীকে বাইরে আসার জন্য বললেন। ইন্সপেক্টর এর আওয়াজ শুনে সেই বয়স্ক মহিলা, ভিখারিনী আর সেই কম বয়সী মেয়েটা বাইরে বেরিয়ে এলো। ইন্সপেক্টর বললেন, তোমরা চুপচাপ আমাদের সাথে থানায় চলো। ইন্সপেক্টরের কথা শুনে ওরা তিনজন কিছুটা চিন্তিত হয়ে পড়ে। আমি দূরে বসেই ওদের হাব ভাব দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম যে ওরা হাত জোড় করে ইন্সপেক্টরকে কিছু একটা বলছে, কিন্তু ইন্সপেক্টর নাতে মাথা নাড়ছেন। কিছু সময় পরেই ঝুপড়ি থেকে সমস্ত বাচ্চারা বাইরে বেরিয়ে এলো, আর তারা এইসব দেখছিল আর কান্না করছিল। ইন্সপেক্টর নিজের পুলিশ কর্মীকে বোঝালো যে তারা যেন এই তিনজনকে গ্রেপ্তার করে নেয়। ওই তিনজন কান্না করতে করতে হাত জোড় করছিল, কিন্তু ইন্সপেক্টর সেদিকে না দেখে ওদের তিনজনকে হাত কড়া পরিয়ে পুলিশের অন্য ভ্যানে উঠিয়ে দিল। কিছু সময় পরে ঝুপড়ির তল্লাশি নেওয়া হলো, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। কোনো দিক থেকে কোনো হামলাও হলো না। হয়তো ওদের সঙ্গী সাথীরা কোথাও লুকিয়ে পড়েছে, আর না হলে তারা এখানে ছিল না। সমস্ত বাচ্চারা কান্না করছিল, কিন্তু তাদেরকে তাড়াতাড়ি করে পুলিশের গাড়িতে উঠিয়ে নেওয়া হলো, আর তারপরে গাড়ি চলতে শুরু করে দিল। থানায় পৌঁছে ইন্সপেক্টরের সাথে কথা বলে আমার বিশ্বাস হলো যে তিনি এই বাচ্চাদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেবেন। এই কেসের জন্য আলাদা ফাইল তৈরি করা হলো। ওই দিন ভিখারিনীকে জেলে আটকে রাখা হলো। আমি খুব রিল্যাক্সে বাড়িতে ফিরে এলাম। আমি খুব ভালো একটা কাজ করেছি, তাই ভেতরে ভেতরে খুব খুশি ছিলাম। বাড়িতে এসে আমি সবকিছু আমার বউকে বললাম, যেটা শুনে সেও খুশি হয়ে বলল, যাক, সবকিছু ভালোভাবে হয়ে গেছে, আর কোনদিন সে কারো ক্ষতি করতে পারবে না। আমিও ভাবলাম, যাক, শেষ পর্যন্ত এই বাচ্চাগুলো মা বাবার কাছে পৌঁছাতে পারবে। পরের দিন আমি রুটিন অনুযায়ী নিজের দোকানে এলাম। ওই ভিখারিনী আজকে আমার দোকানে এলো না, আর আসতোই বা কিভাবে? সে তো জেলের মধ্যে বন্দী। আমি শান্তিতে বসে গ্রাহকের আসার অপেক্ষা করছিলাম, কিন্তু বেলা 11টা বেজে গেল, কোনো গ্রাহকই এলো না। আমি সামনের দোকানের দিকে তাকিয়ে দেখলাম আজকে সেখানে আমার দোকানের থেকে বেশি ভিড় ছিল। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু সারাদিনে মাত্র একজন গ্রাহকই এসেছিল, আর মাত্র একটাই কাপড় কিনে চলে যান। আমি কিছুটা টেনশনে পড়ে গেলাম যে আবার আমার দোকানের অবস্থা আগের মতো হতে চলেছে, যেটা ওই ভিখারিনী আসার আগে ছিল। পরের 2 দিন এইভাবেই পার হয়ে গেল, কিন্তু দোকানে কোনো গ্রাহকই এলো না। কামাই ধান্দা একেবারে না এর মতো হয়ে গেছে। আমার দোকানের কাজের ছেলেটাও চিন্তায় পড়ে গেল যে যদি এরকমই চলতে থাকে তাহলে তো তার চাকরিও চলে যাবে। আমিও চিন্তায় ছিলাম যে যদি এরকমই চলতে থাকে তাহলে এই ছেলেটাকে কোনোভাবেই কাজে রাখতে পারবো না, কারণ আমি ওকে বেতন দেব কোথা থেকে। আমি চিন্তায় পড়ে গেলাম যে আগে যেদিন ভিখারিনী আসতো সেই দিন আমাদের দোকানের ভিড় কখনোই কমতো না। এখন সেও আসে না, আর আমার দোকানে একদম বন্ধ হয়ে গেছে। আমার মনে হচ্ছিল যে আমার উপর ওর অভিশাপ লেগেছে, কিন্তু ও তো জানতোই না যে আমি ওর রহস্য পুলিশকে বলে দিয়েছি। এখন আমি খুব টেনশনে থাকতে লাগলাম, কেননা দিন দিন আমার দোকানে যে সমস্ত লোক আসতো তারাও আসা বন্ধ করে দিয়েছে। আমি সারা দিন দোকানে বসে মাছি মারতে থাকতাম আর গ্রাহকের অপেক্ষা করতে থাকতাম। আমি আমার বউকে নিজের টেনশনের কথা বললাম, তখন সেও টেনশনে পড়ে গেল, কিন্তু এর সমাধান তো ওর কাছেও নেই। আমরা তো জোর জবরদস্তি করে কোনো গ্রাহককে আমাদের দোকানে নিয়ে আসতে পারি না। একদিন হঠাৎই সেই ইন্সপেক্টরকে ফোন করে ওই ভিখারিনীর ব্যাপারে জিজ্ঞাসা করলাম। ইন্সপেক্টর বললেন যে ও কোনোভাবেই নিজের মুখ খুলতে রাজি হচ্ছে না। ও এটাই বলছে যে এই সমস্ত বাচ্চা ওর নিজের, ওর সাথে ওর এক বোন আর বুড়িমা আছে, আর তারাও এটাই বলছে যে ওই সমস্ত বাচ্চা তাদের নিজেদের। তারা কোথাও থেকে বাচ্চা চুরি করেনি, না তো তারা বাচ্চাদের ভিক্ষা করতে জোর জবরদস্তি করে, আর না তো ওই বাচ্চাদের বিক্রি করে। ওদের সম্বন্ধ কোনো গ্যাংয়ের সঙ্গেও নেই। আদালত ওই 3 জনের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলেছেন, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। না তো তাদের ঝুপড়ি থেকে এমন কিছু পাওয়া গেছে যাতে প্রমাণ হয় যে ওরা এরকম কাজ করে। ইন্সপেক্টরের মুখে সবকিছু শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাচ্চাদের কি হলো?
তারা কি তাদের মা বাবার কাছে পৌঁছে গেছে? তাদের মা বাবা তো সাক্ষী দিতে পারত। তখন ইন্সপেক্টর বললেন, এই বাচ্চাদের মা বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। পেপারেও অ্যাড দেওয়া হয়েছিল, কিন্তু এখনো অবধি কেউ আসেনি। আর ওই বাচ্চারা শুধু কান্না করতেই থাকে, আর ওরা শুধু ওদের মায়ের কাছে যেতে চায়। আমি অবাক হয়ে বললাম, ওদের মা কে? ইন্সপেক্টর বললেন, ওরা ওই ভিখারিনীকে মা বলে, যার বিরুদ্ধে আপনি কমপ্লেন করে বলেছিলেন যে এই বাচ্চাদেরকে আটকে রেখেছে। ওই ভিখারিনীকেই এরা মা বলে, আর বয়স্ক মহিলাটাকে দাদি, আর কম বয়সী মেয়েটাকে মাসি বলে ডাকে। ইন্সপেক্টর আরো কিছু বলেছিলেন, কিন্তু আমি তো এইটুকু কথা শুনি অবাক হয়ে গিয়েছিলাম যে এই সব হচ্ছেটা কি। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই ফোন কেটে দিলাম। কিছু একটা তো নিশ্চয় আছে যেটা আমাদের চোখে পড়ছে না। এখন তো আমার মনও বলতে শুরু করেছে যে আমি কোথাও না কোথাও কিছু ভুল করেছি। এইসব কথা ভেবে ভেবেই আমার মাথা ব্যথা করতে শুরু করেছে, কিন্তু কোনো কুল কেনারা খুঁজে পাচ্ছিলাম না। বাচ্চাদের জন্য পেপারে অ্যাড দেওয়া হয়েছে, কিন্তু কেউই এদেরকে নিজের বাচ্চা বলে দাবি করেনি, আর না তো কেউ বাচ্চাদেরকে নিতে এসেছে। কিছু একটা ভেবে আমি কাজের ছেলেটাকে দোকানে রেখে নিজেই থানাতে গিয়ে উপস্থিত হলাম, আর সোজা ইন্সপেক্টরের সঙ্গে গিয়ে দেখা করলাম, যিনি নিজেই এই মামলার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। আমাকে দেখেই তিনি আমাকে বসতে বললেন, আমিও তার সামনে গিয়ে বসলাম। আমি কিছু বলার আগেই তিনি বললেন যে বাচ্চাদের কান্না করে করে অবস্থা খারাপ, ওরা শুধু ওদের মা, দাদি আর মাসির কাছে যেতে চায়। আমি ওদের মধ্যে যে সমস্ত বাচ্চারা বড় আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছিলাম। ওরা বলেছে যে ওদের মা কখনো ওদেরকে মারেনি, ওরা ওদের দাদি আর মাসির সঙ্গেই থাকে। শুধু এটাই না, ওই বাচ্চারা এটাও বলেছে যে যখন থেকে ওরা বুঝতে শিখেছে তখন থেকেই ওরা এই তিনজনের সাথেই থাকে। আর হ্যাঁ, ওদের মধ্যে বড় বাচ্চারা এটাও বলেছে যে ওদের মা কখনো কখনো কোনো নতুন বাচ্চাকে নিয়ে আসে, আর তারপরে সেও আমাদের সাথেই থাকে। তারা কোথাও যায় না। আমাদের মা খুব ভালো, আমাদের জন্য খাওয়া, থাকা এবং পড়াশোনার ব্যবস্থা করে, আর আমাদের সবাইকে খুব ভালোবাসে। কখনো কোনো বাইরের লোক আমাদের সঙ্গে দেখা করতে আসে না। ইন্সপেক্টরের কথা শুনে আমার মাথায় সব কিছুর খিচুড়ি পাকিয়ে গেল। আমি ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করলাম, এইসবের মানে কি? ইন্সপেক্টর বললেন যে আমার তো মনে হয় আপনি যা কিছু দেখেছিলেন সেটা আপনার মনের ভুল ছিল। এই তিনজনের বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ পাইনি, নিশ্চয় আপনার কোনো ভুল হয়েছিল। আমি এখনই ওই মহিলাদেরকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিলাম, আর আপনি এসে পড়লেন। আমি বললাম, আমিও আপনার সঙ্গে যাই। আমি ইন্সপেক্টরের সাথে ওই দিন মহিলা লকআপের দিকে গেলাম। ওই তিনজন এক জায়গাতেই আটকানো ছিল। ওই তিনজনের অবস্থা দেখে আমার ওদের উপর দয়া হলো। এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে লেডি ইন্সপেক্টর ওদের কাছ থেকে কথা বের করার জন্য ওদের উপরে নিজের হাতের সুখ মিটিয়েছেন। আমাকে দেখতে পেয়েই ওই ভিখারিনী তাড়াতাড়ি করে আমার দিকে এসে লকআপের রড ধরে দাঁড়িয়ে বলতে লাগলো, বাবুজি, খুব ভালো হয়েছে আপনি এসেছেন। আমি জানতাম আমার ভগবান আমাদের বাঁচানোর জন্য কাউকে না কাউকে আমাদের সাহায্যকর্তা বানিয়ে নিশ্চয় পাঠাবেন। আর দেখুন, আপনি এসে পড়েছেন। ওর চোখ, আমার প্রতি বিশ্বাস দেখে আমি লজ্জায় পড়ে গেলাম। যাকে ও নিজের সাহায্যকর্তা ভাবছে সেই তো আসলে ওকে এইখানে পৌঁছানোর জন্য দায়ী। ইন্সপেক্টর চুপচাপ আমাদের দিকে দেখলো। আমি জিজ্ঞেস করলাম, তুমি এত বাচ্চাকে নিজের কাছে কেন রেখেছো? এই বাচ্চাগুলো কাদের? আরো বললাম, আমি জানি তুমি বিবাহিত না, আর এতগুলো বাচ্চা তোমার হতেই পারে না। সে বলতে লাগলো, নিজের নয় তো কি হয়েছে, কিন্তু আমি এদেরকে লালন পালন করে বড় করেছি, তাহলে এরা আমার বাচ্চাই তো হলো। আমার ছোট বয়সেই আমার বাবা মারা গিয়েছিল। আমরা আগেও ঝুপড়িতে থাকতাম আর লোকের কাছে চেয়ে চিনতে দিন কাটাতাম। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়লে আমি এটাই আমার পেশা বানিয়ে নিলাম, কেননা আমি অশিক্ষিত, কোথাও সম্মানের কাজ পাবো না। নিজেকে এতটা শক্ত সামর্থ্য বানিয়ে নিলাম যে কোনো পুরুষই খারাপ নজর দেওয়ার আগে ভয় পেত। আমি গলি গলিতে ভিক্ষা করতাম। যখনই কোনো বাচ্চাকে অসহায় দেখতাম যাদের মা বাবা নেই, সেই সমস্ত বাচ্চারা রাস্তার পাশে থাকে আর লোকদের কাছে চেয়ে চিনতে খায়। কিছু বাচ্চা তো এত ছোট হয় যে তারা
বুঝতেই পারে না যে ওরা কি করছে। আর কিছু বাচ্চাকে তো আমি এমন পেয়েছিলাম যাদের বয়স 1 বা 2 দিন হবে, হয়তো কারো পাপের কারণে এই দুনিয়াতে এসেছিল, তাই ওদেরকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আমি সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে নিজের কাছে দেখে লালন পালন করতাম, তাদের দেখাশোনা করতাম। এইভাবেই আমার এতগুলো বাচ্চা হয়ে যায়। মানুষেরা বাচ্চাকে নিজের থেকে দূরে করার সময় এটাও ভাবে না যে তারা কত বড় পাপ করছে। অনাথ বাচ্চাদের আত্মীয় স্বজনদের এটা দায়িত্ব যে তারা অনাথ বাচ্চাদের লালন পালন করবে, কিন্তু আজকের দিনের মনুষ্যত্ব যেন শেষ হয়ে গেছে। বাচ্চা অনাথ হতেই তার আত্মীয় স্বজনরা ওদেরকে ভুলে যায়। আপনি এই বাচ্চাদের কাছে নিজেই জিজ্ঞাসা করুন, আমি এই বাচ্চাদেরকে পেলেছি, আমার মা আর বোন এদের আদর যত্ন করেছে। ভিখারিনীর কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম যে আমি কতটা ভুল ভেবেছিলাম। ইন্সপেক্টর আদালতে গিয়ে কেস উঠিয়ে নেন আর ওই ভিখারিনীকে ওর মা বোন আর বাচ্চাদের সহ ছেড়ে দেয়, কিন্তু নিজেদের তরফ থেকে কিছু সময় অবধি ওদের উপর নজর রেখেছিলেন। কিন্তু সবকিছু সেরকমই ছিল যেটা ওই ভিখারিনী বলেছিল। তখন ইন্সপেক্টর কিছু লোকের সাথে মিলে একটা ছোট্ট জায়গায় ওদের জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেন, যেখানে ওরা সবাই মিলে একসাথে থাকে। ওরা আমাকে আর ইন্সপেক্টরকে না জানি কতটা আশীর্বাদ দিয়েছিলেন। আমি ওই বাচ্চাদের জন্য কাপড় আর খাবার দাবারের জিনিস পাঠাতে থাকতাম। আর ভগবানের চমৎকার আবার শুরু হলো। আমার দোকানে আবার গ্রাহকের ভিড় বাড়তে লাগলো। এছাড়াও ওই ইন্সপেক্টরেরও প্রমোশন হয়ে গেছে। এখন আমি বুঝতে পেরেছি যে এটা একটা পূর্ণবতী গরিবের হৃদয় থেকে দেওয়া আশীর্বাদের ফল। আমি ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি সময় থাকতেই সমস্ত সত্যটা জানতে পেরেছি। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।